Today's Bangla Television. আসসালামু আলাইকুম, টুডেস বাংলা টেলিভিশনের সকলকে স্বাগতম। আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই থাকছে নির্ধারিত সময়ে সিনহা হত্যার প্রতিবেদন, জানাবো ওসি প্রদীপ সহ 53 জনের বিরুদ্ধে 2 মামলার আবেদন, থাকছে দলের নেতাদের ঈমান ঠিক করতে বললেন গয়েশ্বর, এছাড়া জানাবো চরমোনাই পীরের দলে যোগ দিলেন ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব, থাকছে আবরার হত্যা 25 আসামির মৃত্যুদণ্ড দাবি আদালতে, এবং সবশেষে জানাবো দেশের মানুষকে নিয়েই আমাদের চিন্তা, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রতিবেদন নির্ধারিত সময়ে দেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি। বুধবার বিকেলে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাসকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ শেষে একথা জানান তদন্ত টিমের প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। এর আগে বুধবার সকাল 10:30টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদের জন্য জেল গেটে পৌঁছায়। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কক্সবাজার জেলা কারাগারের সুপার মোহাম্মদ মোকাম্মেল হোসেন জানান 15 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকেলে মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে আজ তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত টিম। প্রসঙ্গত গত 31 জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওসি প্রদীপ সহ 53 জনের বিরুদ্ধে 2 মামলার আবেদন। টেকনাফ থানা পুলিশ কর্তৃক মুসা আকবর ও শাহাবুদ্দিনকে ক্রসফায়ারের হত্যার অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস সহ 53 জনের বিরুদ্ধে একদিনে আরও 2টি মামলার আবেদন করা হয়েছে। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে এই 2 মামলার আবেদন করা হয়েছে। নিহত মুসা আকবরের স্ত্রী শাহেনা আক্তার ও শাহাবুদ্দিনের বড় ভাই হাফেজ আহমদ বাদী হয়ে এই 2 মামলার আবেদন করেন। 2 মামলার বাদী পক্ষের আইনজীবী সাংবাদিকদের তথ্য জানান। এদিকে একটি মামলায় হোয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমানকে প্রধান ও প্রদীপ কুমার দাসকে 2 নং এবং অন্য মামলায় এসআই দীপক বিশ্বাসকে প্রধান এবং ওসি প্রদীপকে 3 নং আসামি করা হয়। নিহত মুসা আকবরের মামলা এজাহারে বাদী উল্লেখ করেন গত 27 ফেব্রুয়ারি পুলিশ হোয়াইকং ইউনিয়নের খারিঙ্গা ঘোনার নিহত মুসা আকবরের বড় ভাই আলী আকবরের বাড়ি পুড়িয়ে দেয় টেকনাফ থানার একদল পুলিশ। এ ঘটনায় কক্সবাজার প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করে তার পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে 28 মার্চ রাতে আবু মুসাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে ক্রসফায়ারের হুমকি দিয়ে মুসার পরিবারের কাছে 20 লাখ টাকা দাবি করা হয়। 3 লাখ টাকা দিতে সামর্থ্য হয় মুসার পরিবার। 3 লাখ টাকা নিয়েও ওই দিন ভোরে মুসা আকবরকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করে পুলিশ। বাদী পক্ষের আইনজীবী বিদওয়ান আলী বলেন, ফৌজদারি মামলার এজাহারটি আমলে নিয়েছে আদালত এবং ওই ঘটনা সংক্রান্ত কোনো মামলা হয়েছে কিনা তা আগামী 10 কার্য দিবসের মধ্যে আদালতকে জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে নিহত শাহাবুদ্দিনের মামলার এজাহারে বাদী উল্লেখ করেন 2019 সালের 17 এপ্রিল টেকনাফ থানার এসআই দীপক বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ শাহাবুদ্দিনকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে ক্রসফায়ার না দেওয়ার কথা বলে তার পরিবার থেকে 5 লাখ টাকা দাবি করা হয়। পরিবার 50,000 টাকা দেয়, কিন্তু আরও 4,50,000 টাকা না দেয় 20 এপ্রিল রাতে কাঞ্চরপাড়া ধান খেতে ক্রসফায়ারের নামে শাহাবুদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। এই মামলার বাদী পক্ষের আইনজীবী শাহ আলম জানান, ফৌজদারি মামলার এজাহারটি আমলে নিয়েছে আদালত এবং ওই ঘটনা সংক্রান্ত কোনো মামলা হয়েছে কিনা তা আগামী 15 কার্য দিবসের মধ্যে আদালতকে জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে এই 2 মামলার উপর উল্লিখিত আদেশ হয়। এদিকে দলের নেতাদের ঈমান ঠিক করতে বললেন গয়েশ্বর। আন্দোলন চাই, সময় মতো আমি নাই। এই মানসিকতা না বদলালে আন্দোলনের সফলতা আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এজন্য নেতাদের ঈমান ঠিক করতে বলেছেন তিনি। দলের নেতাদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, আন্দোলন চাই, সময় মতো আমি নিজে নাই। টেলিফোন বন্ধ, রাজপথে রক্ত দিমু, কর্মীরা বলমু সাবধানে থাইকো হয় না। ঈমান ঠিক করেন, যেদিন বলতে পারবেন মরতে হয় মরব, গণতন্ত্র আনব, সেদিনই গণতন্ত্র মুক্তি পাবে, সেদিনই খালেদা জিয়া মুক্তি পাবে, সেদিনই দেশ মুক্তি পাবে, সেদিনই জাতীয়তাবাদী শক্তি গোলামির জিনজির ছেড়ে নিজেদের মুক্ত করতে পারবে। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দলটির 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 1982 সালে নির্বাচিত সরকারকে হটিয়ে একজন ক্ষমতায় আসছে, গণতন্ত্র বিসর্জন বুটের তলায় চলে গেছে। আর শেখ হাসিনা বললেন, আই এম নট আনহ্যাপি। গণতন্ত্র চলে গেলে যিনি বলেন আনহ্যাপি, গণতন্ত্রবিহীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার জন্য সুখের। নাও শি ইজ হ্যাপি। কেবল ইউথ আউট সাপোর্ট, ইউথ আউট ভোট, সে বারবার প্রধানমন্ত্রী আছে। 111 কি হলো? জেনারেল মঈন আহমেদ আসলো, কি কারণে আসলো?
আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো, তারা নির্বাচনে জয়লাভ করতে পারত, তাহলে তারা কি কারণে আন্দোলন করলো? লগি বৈঠে অনেক ঘটনা করে মঈন আহমেদকে আনলো, বিদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে বললেন তাদের সব অপকর্ম আমি বৈধতা দেব, সেই দিনই চুক্তি ফাইনাল। তিনি বলেন আজকের প্রধানমন্ত্রী নিজের হোমের থেকে সেকেন্ড হোমের প্রতি বেশি দুর্বল। এই দুর্বলতাই আমাদের জাতীয় জীবনে বড় বিপর্যয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেমিক জনগোষ্ঠীর দল, জাতীয়তাবাদী দল, এই দল শুধু আপনার আমার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনারা মাঠে না থাকলে জনগণ আপনাদের পাশে থাকবে না। ঢাকা জেলা সভাপতি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তমিজউদ্দিন আহমেদ প্রমুখ। চরমোনাই পীরের দলে যোগ দিলেন ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা জুনায়েদ বিন গুলজার। প্রয়াত মুফতি আমিনী প্রতিষ্ঠিত ইসলামী যুব খেলাফতেরও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি। বুধবার বরিশালের চরমোনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের হাতে ফর্ম জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন মাওলানা জুনায়েদ বিন গুলজার। এর আগে 29 আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব ও ইসলামী যুব খেলাফতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল পদ থেকে অব্যাহতি নেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি এবং চরমোনাই পীরের আপোষহীন ও গতিশীল নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব তাদের দলে যোগ দিয়েছেন। প্রয়াত মুফতি আমিনীর দল ইসলামী ঐক্যজোট বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটে ছিল 17 বছর। দীর্ঘদিনের ওই সম্পর্ক 2016 সালের ডিসেম্বরে ছিন্ন করে দলটি। ক্ষমতাসীন আওয়ামী লীগের আস্থায় যেতে তৎপরতা ছিল তাদের। 2017 সালে আওয়ামী লীগের কাছে আসন চেয়ে চিঠিও দিয়েছিল দলটি। এছাড়া কওমি সনদের স্বীকৃতি আদায়, স্বীকৃতির পর সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল করে দলটির নেতাকর্মীরা। 2018 সালের 4 নভেম্বর অনুষ্ঠিত কওমি সনদের স্বীকৃতির জন্য শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার প্রশংসা করে বক্তব্য রাখেন দলটির নেতারা। সম্প্রতি লালবাগ মাদ্রাসার নেতৃত্ব নিয়ে মুফতি আমিনীর জামায়াতা ও ছেলেদের বিরোধ ও দলের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে ইসলামী ঐক্যজোটে অস্থিরতা চলছে। আবরার হত্যা, 25 আসামির মৃত্যুদণ্ড দাবি আদালতে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 25 আসামির বিরুদ্ধে দণ্ডবিধির 302 ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর। বুধবার বেলা 12টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামারুজ্জামানের আদালতে পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল, এহসানুল হক সমাজি ও আবু আবদুল্লাহ শুনানি করেন। এদিন মামলায় গ্রেফতার 22 আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল শুনানি শুরু করে বলেন, এই মামলাটি চাঞ্চল্যকর। নির্যাতিত পিতা, নির্যাতিত মা ও সমগ্র বিশ্ব এই বিচারের দিকে তাকিয়ে আছে। আমরা দণ্ডবিধির 302 ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে আবেদন করছি। দেশের মানুষকে নিয়ে আমাদের চিন্তা, মন্তব্য প্রধানমন্ত্রীর। বাংলাদেশের মানুষকে নিয়েই আওয়ামী লীগের চিন্তা ও কাজ বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের মানুষ কিভাবে একটু ভালো থাকবে সেটাই আমাদের করতে হবে। এজন্য দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের সব নেতাকর্মীদের কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদক মণ্ডলীর বৈঠকে এ নির্দেশনা দেন শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়াল সভায় যোগ দেন তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের আনাচে কানাচে আমাদের সংগঠনের নেতাকর্মীরা আছেন। সেখানে কোথায় কি প্রয়োজন, কি করলে দেশের মানুষ একটু ভালো থাকবে, আমাদের মানুষকে নিয়ে চিন্তা, মানুষকে নিয়ে আমাদের কাজ, সেটাই আমাদের করতে হবে। আমি আশা করি সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করবে। আমাদের জাতির পিতার আদর্শ নিয়ে চলতে হবে। তিনি বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা আমরা পূরণ করতে চাই। তিনি বলেন, আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, যদিও যে কর্মসূচিগুলো নিয়েছিলাম তা পালন করতে পারছি না করোনা ভাইরাসের কারণে। যদিও আমরা লক্ষ্য স্থির করেছি, আমরা গাছ লাগাবো প্রকৃতি ও পরিবেশ রক্ষায়, আর দেশের মানুষের পাশে দাঁড়াবো আমরা, যাতে গৃহহারা ভূমিহীন, বিশেষ করে ভূমিহীনদের ভূমি ও গৃহ আমরা নির্মাণ করে দেব। সেগুলো আমাদের প্রত্যেক অঞ্চলে এরকম যদি থাকে সেটা খুঁজে বের করতে হবে, দেখতে হবে। আমাদের দলের পক্ষ থেকে অনেক তথ্য সংগ্রহ করতে পারি। তাছাড়া যাদের ভিটে আছে কিন্তু বাড়ি করার টাকা নেই তাদেরও সহযোগিতা করে যাচ্ছি। এটাও যাতে যথাযথভাবে হয় সেই ব্যবস্থাটা করতে হবে। সম্পাদক মণ্ডলীর সদস্যদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, প্রত্যেকে যার যার নিজ নিজ বিষয়ভিত্তিক দায়িত্বটা পালন করা দরকার। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা যে ঘোষণাগুলো দিয়েছি, পাশাপাশি আমাদের যে পলিসিগুলো রয়েছে সেগুলো হতে শুরু করে সব বিষয়গুলো নিয়ে বসা, আলোচনা করা। জাতির কাছে আমাদের দেয়া কি কি প্রতিশ্রুতি এ পর্যন্ত আমরা রক্ষা করতে পেরেছি বা কোনটা কতটুকু করা হয়েছে বা ভবিষ্যতে কতটুকু করব সেই বিষয়ে আলোচনা করা। করোনা ভাইরাস চলাকালীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগে ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান দলীয় সভাপতি। তিনি বলেন, করোনা ভাইরাসের সময় মানুষের পাশে দাঁড়ানো, তাদের ত্রাণ দেয়া
ধান কাটার সময় ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দেয়া, বন্যার সময় ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, এ ধরনের কাজ আমাদের সবাই করেছে। এজন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর এটি হচ্ছে আমাদের কাজ। জাতির পিতা সেই শিক্ষাটাই আমাদের দিয়েছিলেন। ভারতের রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। সবচেয়ে বড় কথা হলো আমাদের যেকোনো দুঃসময় তিনি আমাদের পাশে ছিলেন। আমি এতটুকু অন্তত বলতে পারি, ৭৫-এর পর আমরা যখন দিল্লিতে ছিলাম তখন তিনি ও তার পরিবার আমাদের দেখাশোনা সব বিষয়ে সহযোগিতা করেছেন। এর পরবর্তীতে বিভিন্ন দুঃসময় সবসময় তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে টুডেস বাংলা টেলিভিশনে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।